আজকে যে এক্সপেরিমেন্টটা করব সেটা হলো ডিটারমিনেশন অফ হার্ডনেস ইন ওয়াটার। এখন তোমাদের ফার্স্ট ক্লাসেই অলরেডি বলে দেওয়া হয়েছিল যে আমরা যদি ফেস টু ফেস ক্লাস হতো তাহলে আমরা কি করতাম, একটা স্যাম্পল ওয়াটার কালেক্ট করতাম এন্ড যে কোনো দুইটা সোর্স থেকে, লাইক সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার। এন্ড ওই দুইটা সোর্সের ওয়াটারের হলো আমরা কিছু প্যারামিটার আমরা এই টেস্ট করে দেখতাম 332 তে। লাইক আমরা ডিফারেন্ট টাইপের প্যারামিটারস দেখেছি, ফিজিক্যাল, কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল প্যারামিটার গুলো আরো সামনের দিকে দেখবো। সো আজকে আমরা যে প্যারামিটারটা এখানে ডিটারমাইন করব সেটা হলো হার্ডনেস ডিটারমাইন করব। এন্ড তোমরা হার্ডনেস টার্মটা কিন্তু আগেই পড়ে আসছো, লাইক কেমিস্ট্রিতে ইন্টারে অথবা 8 9 9 10 এ পড়ে আসার কথা। এখন আমাকে কি একজন বলো হার্ডনেস কি? খরতা, পানির খরতা। হুম, এটা তো বাংলাতে, বাট মানে হার্ডনেস দ্বারা কি বোঝায় অথবা কেন হার্ডনেস প্রডিউস হয় সেটা বলো। পানিতে এক্সেস অ্যামাউন্টের যদি অ্যালকালি অ্যাড থাকে আর কি, ক্ষার থাকে, তাহলে পানির ক্ষমতা শো করে, হার্ডনেস বেশি শো করে। আচ্ছা ঠিক আছে, কিছুটা হয়েছে, আমি একটু কারেক্ট করে দিই। আমাদের পানিতে ধরে নাও যে তুমি একটা পানি ক্লিনজিং পারপাজে ইউজ করতেছো, এন্ড ক্লিনজিং পারপাজে আমরা সোপ ইউজ করতেছি। এখন সোপে তুমি ইউজ করার পরে কি আমাদের ফোম অথবা লেদার ফর্মেশন হওয়ার কথা অথবা ফেনা হওয়ার কথা, বাট তুমি ক্লিনজিং পারপাজে সোপটা অথবা সাবানটা ইউজ করার পরে যদি দেখো কোনো প্রকারের ফেনা প্রডিউস না হয়, তাহলে আমরা সেই ওয়াটারটাকে বলে থাকি হলো হার্ড ওয়াটার। এখন এই যে যে হার্ড ওয়াটার বলতেছি, হার্ডনেসটা হলো একটা প্রপার্টিস, যে প্রপার্টিস এর কারণে আমাদের পানিতে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ফোম অথবা লেদার প্রডিউস হচ্ছে না যখন আমরা ক্লিনজিং করে থাকি। এখন তোমার এই যে যে সোপ ফর্মেশন হচ্ছে না, দ্যাট মিন্স তুমি এখান থেকে কিন্তু বুঝতে পারতেছো যে পানিতে অবভিয়াসলি কোনো কিছু প্রেজেন্স আছে। তাহলে আমাদের পানিতে যদি মাল্টিভ্যালেন্ট মেটালিক ক্যাটায়ন লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এছাড়া আরো কিছু ম্যাটেরিয়াল আছে অথবা মেটাল আছে, এগুলা যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা বুঝে থাকি যে আমাদের পানিতে হার্ডনেস আছে। এন্ড এই হার্ডনেসের কারণে আমাদের ওয়াটারটাতে ফোম ফর্মেশনটা হয় না। তাহলে হার্ডনেসটা হলো একটা প্রপার্টিস, যে প্রপার্টিস এর কারণে আমাদের ফেনা হচ্ছে না। এন্ড এই প্রপার্টিসটা শো করে হলো আমাদের মাল্টিভ্যালেন্ট মেটালিক ক্যাটায়ন। তাহলে এটা একটু খেয়াল রাখো। এখন আমরা ইন্ট্রোডাকশনে চলে আসি। দেখো এখানে অলরেডি আমি বললাম যে হার্ড ওয়াটার কি, ওই ওয়াটার যে ওয়াটারে আমাদের প্রয়োজন পড়তেছে কনসিডারেবল অ্যামাউন্টের সোপ টু প্রডিউস ফর্ম অর লেদার। তার মানে তুমি অনেক সোপ অথবা সাবান ইউজ করতেছো বাট কোনো প্রকারের ফেনা হচ্ছে না, অথবা অনেক বেশি অ্যামাউন্টের আমাদের সোপ লাগতেছে। এন্ড অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কোনো হট ওয়াটার পাইপ যদি থাকে অথবা বয়লার যদি থাকে, তাহলে সেখানে আমাদের স্কেল প্রডিউস হয়। স্কেল জিনিসটা হলো, ধরে নাও এটা হলো তোমার একটা কন্ডুইট অথবা একটা পাইপ, এন্ড এটার ভিতর দিয়ে হলো তোমার হার্ড ওয়াটার প্রডিউস মানে পাস হচ্ছে। এখন এই হার্ড ওয়াটারে আমি কি বলেছি, আমার হলো কিছু মাল্টিভ্যালেন্ট মেটালিক ক্যাটায়ন থাকবে। এন্ড এখানে দেখো তোমাদের ক্যাটায়নের লিস্ট দেওয়া আছে, লাইক আমাদের ক্যালসিয়াম থাকতে পারে, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, ফেরিস থাকতে পারে, ফেরাসও থাকতে পারে, এটা ফেরাস, এন্ড হলো ম্যাঙ্গানিজ। এই ক্যাটায়ন গুলো যদি প্রেজেন্স থাকে তাহলে আমরা বলবো যে ওয়াটারটা হলো হার্ড। এখন এই ওয়াটারটা যখন এই কোন একটা কন্ডুইট অথবা পাইপের ভিতর দিয়ে যাবে, অনেক সময় দেখা যাচ্ছে যে এই সারফেসে হলো প্রিসিপিটেড হয়, ঠিক আছে, সাদা একটা প্রিসিপিটেশন ফর্ম করে অথবা সলিড একটা লেয়ার ফর্ম করে। এই সলিড লেয়ার ফর্মেশনটাকে বলা হয় হলো স্কেল। তাহলে আমাদের যদি স্কেল ফর্মেশন করে তাহলে কি হচ্ছে, দেখো আমাদের পাইপের ডায়ামিটারটা কিন্তু কমে যাচ্ছে, এন্ড আমাদের যে পাইপটা আছে সেটা কিন্তু কিছুটা করোশন হয়ে যাচ্ছে অথবা কিছুটা ক্ষয় হয়ে যাচ্ছে। সো এটা হলো হার্ড ওয়াটারে একটা আমরা প্রবলেম ফেস করে থাকি, ঠিক আছে। ম্যাম, বলো। যদি মানে এইটা তো শুধু বয়েলড ওয়াটার পাস করলে না পাইপের ভিতর থেকে, তখন স্কেল ফর্ম করবে নাকি ম্যাম? নর্মাল হার্ড ওয়াটারও যদি আচ্ছা এটা হট মানে ওয়াটার, আমি কেন, ঠান্ডা। না আমি এটা একটু পরে বলতেছি, এটা হট ওয়াটার বলতেছি, হট ওয়াটার পাইপস। কেন হট ওয়াটার পাইপস বলতেছি সেটা আমি একটু পরে ডিসকাস করতেছি, ঠিক
আছে? হ্যাঁ, স্কেল জি। ফরমেশনটা আমাদের হবে হলো ওয়াটার পাইপ অথবা বয়লার যেগুলো আছে সেগুলাতে। এখন এই যে স্কেল ফরমেশনটা হচ্ছে, এই স্কেল ফরমেশন হওয়ার জন্য আমাদের কিছু ক্যাটায়ন এটার জন্য রেসপন্সিবল, এন্ড আমরা অলরেডি দেখলাম যে আমাদের ক্যালসিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, ফেরাস হতে পারে, ম্যাঙ্গানিজ হতে পারে। এন্ড হার্ডনেস প্রডিউস হওয়ার জন্য আমাদের যে ক্যাটায়ন গুলো আছে সেগুলোর ব্যালেন্স আমাদের ডাইভ্যালেন্ট হতে হবে অথবা ট্রাইভ্যালেন্টও হতে পারে। দ্যাট মিন্স আমাদের ব্যালেন্স অথবা যোজনী 2 অথবা 2 এর বেশি হতে পারে। এখন 2 এর এগুলা দেওয়া আছে। এছাড়া ট্রাইভ্যালেন্ট যেগুলো আছে লাইক হলো অ্যালুমিনিয়াম হতে পারে অর ফেরিক হতে পারে, যেগুলা কিনা আমাদের একটা স্মল অ্যামাউন্টে সামটাইমস হলো আমাদের হার্ডনেস প্রডিউস করে থাকে। তাহলে অনেক সময় তোমাদের কোয়েশ্চেন করা হতে পারে যে আমাদের ট্রাইভ্যালেন্ট কোন মেটাল অথবা কোন ক্যাটায়ন গুলো আমাদের হার্ডনেস প্রডিউস করে থাকে, লাইক অ্যালুমিনিয়াম হতে পারে অর আমাদের ফেরিক হতে পারে। এখন এই যে ক্যাটায়ন গুলা যে আছে, এই ক্যাটায়ন গুলা তো অবভিয়াসলি কোনো একটা অ্যানায়নের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে। তাহলে অ্যানায়ন গুলা হলো দেখো আমাদের বাইকার্বনেট হতে পারে, সালফেট, ক্লোরাইড, নাইট্রেট এন্ড সিলিকেট। এই অ্যানায়ন গুলার সাথে হলো আমাদের এই ক্যাটায়ন গুলা অ্যাসোসিয়েটেড থাকে। এখন তুমি যখন হার্ড ওয়াটারে সোপ ইউজ করতেছো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের সোপের সাথে হলো এই ক্যালসিয়াম যেটা আছে অথবা ম্যাগনেসিয়াম যে ক্যাটায়ন গুলো আছে সেগুলো হলো রিঅ্যাকশন করে। রিঅ্যাকশন করার ফলে আমাদের যে ক্লিনজিং এর জন্য যে ফোম ফরমেশন হওয়ার সেটাতে আমাদের প্রিভেন্ট করতেছে। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরো বেশি অ্যামাউন্টের সোপ প্রয়োজন পড়তেছে। তাহলে আমরা যেটা মেইনলি হয় রিঅ্যাকশনটা, এই ক্যাটায়ন গুলা হলো আমাদের যেই সোপ আছে লাইক ইথার অথবা আরো যেগুলা আছে কেমিক্যাল যে রিঅ্যাকশন গুলো আছে কম্পাউন্ড, সেগুলোর সাথে হলো কম্বাইন্ড হয়ে যায় অথবা কানেক্ট হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট আমাদের যে ক্লিনজিং যেই রিঅ্যাকশন হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া দরকার সেটা আর ফুলফিল করতে পারে না। বাট আমরা যদি সোপের অল্টারনেটে যদি ডিটারজেন্ট ইউজ করি তাহলে আর কিন্তু সেই সেম প্রবলেমটা আমরা ফেস করি না, কারণ ক্যাটায়ন গুলা হলো আবার ডিটারজেন্টের সাথে ওরকম ভাবে রিঅ্যাকশন করে না। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের হার্ডনেসটা কি এন্ড হার্ডনেসটা কোন কোন ক্যাটায়নের কারণে প্রডিউস হচ্ছে। এখন দেখো আমরা অলরেডি বললাম যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, ফেরাস, ম্যাঙ্গানিজ। এখন এই যে ক্যাটায়ন গুলো আছে এই সবগুলার কিন্তু কনসেন্ট্রেশন আর অ্যাটমিক ওয়েট কিন্তু সেম না। ক্যালসিয়ামের একরকম, ম্যাগনেসিয়ামের আরেক রকম। সেই সবগুলা ক্যাটায়নকে আমরা যে কোনো একটা মলিকুল অথবা একটা কম্পাউন্ডের রেসপেক্টে আমরা ডিটারমাইন করব, সেটা হলো অ্যাস ক্যালসিয়াম কার্বনেট। তোমরা অ্যালকালিনিটিও করে আসছো, অ্যাসিডিটিও করে আসছো কিন্তু, এবং সবগুলা কিন্তু আমরা ক্যালসিয়াম কার্বনেটের কত টাইমস বেশি আর কত টাইমস কম সেটা হলো আমরা মেজার করে থাকি। এখন হার্ডনেস এর ক্ষেত্রে দেখো আমাদের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাস অথবা ম্যাঙ্গানিজ এই প্রতিটা মেটালের একটা কি স্পেসিফিক কনসেন্ট্রেশন থাকবে। সেই কনসেন্ট্রেশনটাকে আমার ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট করে নিতে হবে। তাহলে কনভার্ট করার ফর্মুলাটা দেখো অথবা প্রসেসটা, আমাদের যে কোনো মেটালের কনসেন্ট্রেশনকে যদি আমি ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েট দ্বারা মাল্টিপ্লাই করি, আমাদের ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েট 50, এটা সবাই জানো। এন্ড এই টোটাল টার্মটাকে অথবা এই প্রোডাক্টটাকে যদি আমার ওই মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমরা ওই মেটালের হার্ডনেস পাবো। এখন দেখো আমি ধরে নিলাম যে আমাদের ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন আছে হলো 20 যে কোনো একটা ওয়াটারে। এখন এই 20 কে যদি আমি অ্যাস ক্যালসিয়াম কার্বনেটে যদি রেসপেক্টে আমরা এক্সপ্রেস করতে চাই তাহলে আমাদের কি হবে, আমাদের 20 কে মাল্টিপ্লাই করো 50 দ্বারা, কজ আমাদের 50 হলো ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েট। এন্ড আমাদের ক্যালসিয়ামের অ্যাটমিক ওয়েটটা কত, কেউ একজন বলো তো? 40 40। এখন এটা যেহেতু ডাইভ্যালেন্ট আমাদের মেটাল, সো আমরা 40 কে যদি 2 দ্বারা ডিভাইড করি তাহলে 20 আসতেছে। এন্ড তোমরা পিরিয়ডিক টেবিলে দেখবা আমরা তো রাউন্ড ফিগারে জাস্ট 40 গুলা রিমাইন্ড করে রাখছি, বাট 40 এর পরে দশমিকের পরে কিছু ডেসিমেলের ভ্যালু থাকে।
সো এটাকে যদি 2 দ্বারা ডিভাইড করো ভ্যালুটা 20.04 আসতেছে। তো এই টার্মের ভ্যালুটা আসতেছে 2.49। সো 2.49 কে যদি তুমি 20 দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে আমাদের পানিতে কতটুকু ক্যালসিয়ামের কারণে হার্ডনেস প্রডিউস হচ্ছে সেম ভ্যালুটা পাবা। সিমিলার ওয়েতে যদি তুমি ম্যাগনেসিয়ামের হার্ডনেস বের করতে চাও তাহলে সিমিলার ওয়েতে কি করতে হবে, আমাদের 50 কে ম্যাগনেসিয়ামের আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে একটা টার্ম পাবা। এন্ড ওই টার্মকে যদি ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে ম্যাগনেসিয়ামের হার্ডনেস পাবা। এখন পানিতে যে শুধুমাত্র ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এরকম থাকবে সেটা না, এছাড়া আরো অনেক মেটাল থাকতে পারে অথবা ক্যাটায়ন থাকতে পারে। সো টোটাল হার্ডনেসটা হবে হলো আমাদের সবগুলা যে ক্যাটায়ন আছে সবগুলা ক্যাটায়নের সামেশন আর কম্বিনেশন। তাহলে আমরা যদি সামেশন করি তাহলে আমরা টোটাল হার্ডনেসটা পাবো। আবার অনেক সময় দেখা যেতে পারে যে আমাদের একটা ওয়াটারে যে সবগুলা ক্যাটায়ন থাকবে এরকমও না, অনেক সময় দেখা যাচ্ছে আয়রন নাও থাকতে পারে, ম্যাঙ্গানিজ নাও থাকতে পারে, তার মানে ওইটার টার্মটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে হলো যে কোনো একটা ওয়াটারে অথবা স্যাম্পল ওয়াটারে আমরা হার্ডনেসটা ডিটারমাইন করতে পারি যদি আমরা ওই ওয়াটারে আমাদের ক্যাটায়নের কনসেন্ট্রেশনটা কতটুকু সেটা যদি আমরা জানি। ম্যাম বলো। এই যে 50টা কি জানি ছিল ম্যাম, আবার আচ্ছা, বলবেন না? 50টা হলো আমাদের ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েট। তুমি এটা ক্যালকুলেট করে দেখবা 100 আসবে, 100 কে যদি তুমি 2 দ্বারা ডিভাইড করো তাহলে 50 আসবে। তো এটা হলো আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, আর ম্যাম এখন এই যে 20.04 তারপর ম্যাম 12.15 এগুলা হলো ম্যাম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এদের হ্যাঁ ইকুইভ্যালেন্ট ওয়েট। এদের ইকুইভ্যালেন্ট ওয়েটটা এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে একটু দেখো আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম যে আমরা কেন এই 50 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, কারণ আমরা প্রতিটা মেটাল অথবা প্রতিটা ক্যাটায়নকে কিন্তু অ্যাজ ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্ট করতেছি। যদি আমরা ক্যালসিয়াম কার্বনেটের অল্টারে যদি ক্যালসিয়াম অক্সাইড করতাম তাহলে ক্যালসিয়াম অক্সাইডের আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট লাগতো। ঠিক আছে, সো আমাদের যেই মেটাল অথবা যেই কম্পাউন্ডের রেসপেক্টে আমরা এক্সপ্রেস করতে চাচ্ছি সেই কম্পাউন্ডের আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েটটা লাগবে। আর ওই ইকুইভ্যালেন্ট ওয়েটকে ডিভাইড করবা আমরা যেই মেটালটা নিয়ে কাজ করতেছি অথবা যেই ক্যাটায়নটা নিয়ে কাজ করতেছি তার ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে আমাদের এখানে ফর্মুলায় দেওয়া আছে এম দ্বারা হলো ক্যাটায়নের কনসেন্ট্রেশন ইনটু 50 আর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এম এই যে 20। কিন্তু ম্যাম এই যে এই 7.2 ইকুয়েশনে যে ম্যাম এই M2+ এর কনসেন্ট্রেশন যে আমরা লিখি নাই। M2 আচ্ছা আচ্ছা, এখানে দেখো আমাদের একটু আগে এক্সাম্পলটা আমরা কি দিলাম 20 না, 20 দিয়ে কিন্তু আমরা এক্সাম্পলটা দিছি, এটাকে জাস্ট আমরা সিম্পলিফাই করে নিয়ে আসছি, এটা হলো আমাদের মেইন ফর্মুলাটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, সো এখন তোমার কোশ্চেনে যদি ক্যালসিয়ামের ভ্যালু দিয়ে দেওয়া থাকে তাহলে তুমি ভ্যালুটাকে বসা দাও, ম্যাগনেসিয়ামের ভ্যালুটা যদি দিয়ে দেওয়া থাকে বসা দিলে তাহলে টোটাল হার্ডনেসটা পেয়ে যাবা। ঠিক আছে, এটা জাস্ট একটা সিম্পলিফাইড ফর্মুলা করে আমরা রিপ্রেজেন্ট করার ট্রাই করছি। এই এমটাই হলো আমাদের ক্যালসিয়াম, এই এমটাই হলো আমাদের ম্যাগনেসিয়াম, এই এমটাই হলো আমাদের এই যে আয়রন। ঠিক আছে, এখন কোশ্চেনে তোমার যদি কনসেন্ট্রেশন দেওয়া থাকে যদি আমরা বসাই তাহলে আমরা হার্ডনেস পেয়ে যাব, এটা বোঝাচ্ছি। মিস হ্যাঁ বলো। মিস এখানে ট্রাইভ্যালেন্ট ক্যাটায়নস হতে পারে না? হ্যাঁ ট্রাইভ্যালেন্টও হতে পারে, আমরা ইন জেনারেল কেসে হলো এইগুলা হলো মেইন কজিং ক্যাটায়ন, এগুলা হলো মেইন কজিং ক্যাটায়ন। যদি তোমাকে বলে দেওয়া থাকে অ্যালুমিনিয়ামও হার্ডনেস প্রডিউস করতেছে আর অ্যালুমিনিয়ামের কনসেন্ট্রেশনও আছে তাহলে আমরা অ্যালুমিনিয়াম অ্যাড করে দেব, বাট ইন জেনারেল কেসে আমাদের এই ক্যাটায়ন গুলা হলো বেশি হার্ডনেস প্রডিউস কজিং ক্যাটায়ন। ঠিক আছে, দ্যাটস আমরা এটাকে একটা সিম্পলিফাইড ফর্মুলা আকারে নিয়ে আসার ট্রাই করছি। এই কারণে দেখো এই লাইনটা পড়লে একটু দেখবে এটা কিন্তু সামটাইমস হলো হার্ডনেস প্রডিউস করে, আর প্রিন্সিপাল হার্ডনেস কজিং হলো আমাদের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম স্ট্রনসিয়াম ফেরাস আয়ন আর ম্যাঙ্গানিজ আয়ন, এগুলো হলো প্রিন্সিপাল। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমাদের হার্ডনেসটা কি এন্ড হার্ডনেসকে আমরা কিসের রেসপেক্টে এক্সপ্রেস করি, এন্ড কোন একটা মেটালের অথবা ক্যাটায়নের যদি আমাদের কনসেন্ট্রেশন দেওয়া থাকে তাহলে ওইটার
হার্ডনেসটা আমরা বের করতে পারবো। এখন দেখো হার্ডনেসে আমাদের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সটা জানতে হবে। আমাদের ফার্স্ট সিগনিফিকেন্সটা হলো, আমরা যদি হার্ডনেসটা না জানি তাহলে আমাদের একটা ইকোনমিক্যাল লস হতে পারে। কেন ইকোনমিক্যাল লস হতে পারে? কারণ তুমি হার্ড ওয়াটারে যত বেশি সোপ ইউজ করো না কেন, তোমার কিন্তু একটা স্যাটিসফ্যাক্টরি তুমি ক্লিনজিং রেজাল্টটা পাবা না। তার মানে সোপে তুমি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ইউজ করা সত্ত্বেও তোমার কিন্তু লেদার অথবা ফোম ফর্মেশন হচ্ছে না। সেই কারণে দেখা যাচ্ছে আমাদের সোপ কনজাম্পশনটা বেড়ে যাচ্ছে, আলটিমেটলি আমাদের একটা ইকোনমিক্যাল লস হওয়ার সম্ভাবনা থাকে। সেকেন্ড যে রেজাল্টটা আসতেছে সেটা হলো আমাদের বয়লার স্কেল ফর্মেশন হতে পারে। লাইক আমাদের বিভিন্ন অ্যানায়ন আছে, ঠিক আছে? এখন এই অ্যানায়ন গুলাকে আমরা যখন টেম্পারেচারে, পানির ভিতরে তো এই অ্যানায়ন গুলাও থাকবে, এরকম না যে শুধু ক্যাটায়ন থাকবে, কোনো অ্যানায়ন থাকবে না, পানির ভিতরে অ্যানায়ন থাকবে। সো ওই পানিটাকে তুমি যদি হিট করো অথবা বয়েল করো, লাইক আমরা 100°C টেম্পারেচারে বয়েল করলাম, ঠিক আছে? বয়েল করলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে যে কার্বনেট গুলা যে আছে, এই কার্বনেট গুলো আমাদের ক্যালসিয়ামের সাথে অথবা অন্য কোনো মেটালের সাথে রিয়াকশন করে একটা সলিড প্রিসিপিটেশন ফর্ম করে। তার মানে তুমি যখন হিটিং করতেছো, হিটিং করলে এই অ্যানায়নটা আমাদের ক্যাটায়নের সাথে রিয়াকশন করবে, রিয়াকশন করে একটা সলিড প্রিসিপিটেশন অথবা অ্যাকুমুলেশন ফর্ম করবে। এন্ড এই অ্যাকুমুলেশন ফর্ম করার ক্ষেত্রে তোমার দেখো আমাদের পানিতে যদি ক্যাটায়ন অথবা অ্যানায়ন যদি থাকে, তাহলে আমাদের এই যে যে বয়লিং যে টেম্পারেচার, সেটা কিন্তু 100°C টেম্পারেচার ফুটালে এটা কিন্তু রিমুভ হয় না, এটার টেম্পারেচারটা আরো বাড়ানো লাগে। বাড়ালে দেন তারপরে হলো আমাদের দেখো এই সলিড ফর্মেশন হচ্ছে। এখন তুমি যখন 100 এর উপরে বেশি যাচ্ছ, তাহলে কি তোমাদের একটা ফুয়েল কস্ট বেড়ে যাচ্ছে অথবা আমাদের একটা ইকোনমিক্যাল লস হচ্ছে। এন্ড এই যে যে তোমার সলিড ফর্মেশন গুলা, সেটা দেখা যাচ্ছে আমাদের পাইপের গায়ে একটা সাদা ফর্মেশন অথবা একটা করেশন ক্রিয়েট করতেছে। সো এটা কিন্তু যেটাকে আমরা বলে থাকি হলো বয়লার স্কেল। তাহলে দেখো দ্য রেজাল্ট অফ কার্বনেট হার্ডনেস প্রিসিপিটেশন। কার্বনেট হার্ডনেসটা কি সেটা আমরা একটু পরে জানবো, বাট এটা দেখে রাখো যে আমাদের কার্বনেটের কারণে যে হার্ডনেসটা প্রডিউস হচ্ছে সেটা প্রিসিপিটেট হচ্ছে, এবং এই প্রিসিপিটেট হওয়ার যে প্রসেসটা অথবা প্রিসিপিটেশনকে আমরা বলতেছি হলো বয়লার স্কেল। এন্ড এই বয়লার স্কেল যদি তোমার ফর্ম হয় তাহলে আমাদের ইকোনমিক্যাল লস হচ্ছে, কারণ আমাদের ওয়াটার হিটিং এর জন্য আরো বেশি মানে টেম্পারেচারের প্রয়োজন হচ্ছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস একটু দেখো, আমরা অলরেডি পড়ে আসছি যে আমরা ওয়াটারে অ্যালকালিনিটি কি অথবা অ্যাসিডিটি কি সেটা কিন্তু আমরা পড়ে আসছি। এখন আমাকে কি একজন বলো যে অ্যালকালিনিটি পানিতে কোন কম্পাউন্ড গুলা থাকলে আমরা অ্যালকালিনিটি প্রেজেন্সটা বুঝতে পারি, অথবা কি কি কম্পাউন্ড থাকলে? বাইকার্বনেট আয়ন আর কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড থাকলে কি আমরা বলি? ম্যাম কার্বনেট আর বাইকার্বনেট। কার্বনেট, বাইকার্বনেট, আরেকটা থাকার কথা তো Hydroxyl. হাইড্রোক্সিল। এক্স্যাক্টলি। সো আমাদের কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোক্সিল এই তিনটা যদি থাকে তখন আমরা ওইটাকে বলে থাকি যে আমাদের অ্যালকালিনিটি অথবা অ্যালকালাইন ওয়াটার। এখন তোমরা কিন্তু দেখে আসছো যে আমাদের পিএইচ চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কার্বনেটটা বাইকার্বনেটে কনভার্ট হয়ে যায় অথবা কার্বনিক অ্যাসিডে কিন্তু কনভার্ট হয়ে যায়। পিএইচ এর সাথে কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখছো না তিনটা ম্যাটেরিয়ালের? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কিন্তু একদম ফার্স্ট এক্সপেরিমেন্ট যখন করেছিলাম, টেম্পারেচারের সাথে আমাদের পিএইচ এর কিন্তু একটা রিলেশন ছিল। এখন তুমি যদি 100°C এর উপরে বেশি, আরো বেশি টেম্পারেচারে যদি বয়েল করো, তাহলে আমাদের পিএইচটা কিন্তু সেম থাকতেছে না। আচ্ছা, পিএইচটা কিন্তু সেম থাকতেছে না, পিএইচটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন পিএইচ চেঞ্জ হলে আবার দেখা যাচ্ছে যে আমাদের অ্যালকালিনিটি যে কম্পাউন্ড গুলো আছে সেগুলাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। লাইক দেখো আমাদের বাইকার্বনেটটা
কনভার্ট হওয়া শুরু করে কার্বনেটে অথবা কার্বনিক অ্যাসিডে কনভার্ট হওয়া শুরু করে। তাহলে আমাদের এই যে ওয়াটারে যে হার্ডনেস প্রেজেন্স আছে, এই হার্ডনেস এর কারণে আমাদের অ্যালকালিনিটিরও কিন্তু একটা চেঞ্জ আসতে পারে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ওয়াটারের সাথে অ্যালকালিনিটির অথবা হার্ডনেস এর সাথে আমাদের অ্যালকালিনিটি একটা রিলেশনশিপ আছে, এন্ড রিলেশনশিপটা আমরা একটু সামনে দেখতে পাবো। আমাদের থার্ড যে পয়েন্ট আছে সেটা দেখো, আমাদের অলরেডি তো দেখে আসলাম যে ডিফারেন্ট টাইপের ক্যাটায়ন থাকতে পারে। এখন ম্যাগনেসিয়াম ক্যাটায়ন যদি থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি হলো ম্যাগনেসিয়াম হার্ডনেস। এখন ম্যাগনেসিয়াম হার্ডনেস এর কনসেন্ট্রেশন অথবা শুধু ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন যদি 50 বেশি হয়ে যায় পোর্টেবল ওয়াটারে, তাহলে একটা ল্যাক্সেটিভ ইফেক্ট আমরা দেখে থাকি। এখন যারা হার্ড ওয়াটার কনজিউমে অভ্যস্ত অথবা হ্যাবিচুয়েটেড তাদের হয়তো প্রবলেম হবে না, বাট আমাদের নর্মাল পোর্টেবল ওয়াটারে একটা ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া আছে যে আমাদের ম্যাগনেসিয়াম যেটা আছে সেটা কনসেন্ট্রেশন 50 নিচে হলে ডিজায়ারেবল, বাট 50 বেশি যদি হয় তাহলে আমাদের ম্যাগনেসিয়াম হার্ডনেস এর অ্যামাউন্টটা বেড়ে যায় এন্ড একটা ল্যাক্সেটিভ ইফেক্ট অথবা একটা হেলথ ইফেক্ট আমরা ফেস করে থাকি। এছাড়া দেখো এগুলো হলো আমরা অ্যাডভার্স ইফেক্ট দেখতে পেলাম, এছাড়া আমাদের আবার কিছু পজিটিভ ইফেক্টও আছে। কারণ আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বডিতে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় অথবা ক্যালসিয়ামের অভাব, ম্যাগনেসিয়ামের অভাব থাকতে পারে। সো আমরা যদি হার্ড ওয়াটার ড্রিঙ্ক করি তাহলে আমাদের কিন্তু যে কার্ডিওভাস্কুলার সিস্টেম অথবা আমাদের যে ঘাটতিগুলো আছে সেগুলোও কিন্তু একটা বেনিফিশিয়াল আমরা ইফেক্ট কিন্তু পেতে পারি। তাহলে এখানে এটাই লেখা আছে দেখো, আমাদের হার্ড ওয়াটার অনেক সময় দেখা যাচ্ছে অ্যাপারেন্টলি বেনিফিশিয়াল ফর কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে, কারণ এখানে ডিফারেন্ট টাইপের আমাদের ক্যাটায়ন থাকে যেগুলো আমাদের বডির হেলথ সিস্টেমের অনেক সময় প্রয়োজন পড়তেছে। তাহলে আমরা হার্ড ওয়াটারে বোথ অ্যাডভার্স এবং পজিটিভ দুইটাই আমরা বেনিফিট, দুইটা জিনিসই দেখতে পেলাম অথবা এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সও দেখতে পেলাম। একদিক দিয়ে ইকোনমিক্যাল লসও হতে পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে আমাদের হেলথেও হেল্প করতেছে অথবা বেনিফিট আছে। এখন দেখো এখানে তোমার আবার হার্ড ওয়াটারকে আমাদের কয়েকটা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করেছে। লাইক আমরা যদি টেস্ট করে দেখি যে আমার পানিতে হার্ডনেসটা 50 এর কম হয় তাহলে সেটাকে আমরা সফট ওয়াটার বলি। 50 থেকে 150 রেঞ্জে হলে তখন আমরা এটাকে মডারেটলি হার্ড বলি। 150 থেকে যদি 300 হয় সেটাকে আমরা হার্ড ওয়াটার বলি, এন্ড অ্যাবভ 300 সেটাকে আমরা বলি হলো ভেরি হার্ড ওয়াটার। এখন দেখো তোমাদের হয়তো ডাটা দিয়ে দেওয়া হবে, সেই ডাটার রেসপেক্টে তোমরা ডিসকাশনে লিখতে পারো যে আমরা যে ওয়াটারটা পেলাম সেটা কোন ক্যাটাগরির ভিতর পড়তেছে এন্ড কেন এটার যদি আমাদের এই ক্যাটাগরির ভিতর যদি পড়ে থাকে তাহলে আমাদের কি কি এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স আসতেছে অথবা কি কি প্রবলেম আমরা ফেস করে থাকি সেটা রিলেটেড তোমরা ডিসকাশনে কিন্তু লিখতে পারো। আচ্ছা তোমরা আমাকে এখন একটু বলো যে আমরা অলরেডি জানি যে আমাদের দুইটা সোর্স আছে, একটা সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার। এখন কোনটাতে হার্ডনেস বেশি হবে অথবা কম হবে বলো তো? সারফেস ওয়াটার মেবি সারফেস ওয়াটারে কি হার্ডনেস বেশি না কম? বেশি হবে হার্ডনেস। বাকিরা একটু বলো। গ্রাউন্ড ওয়াটারে বেশি হবে miss। হ্যাঁ কারণ কেন? এটা বেশি, এখানে বেশি অনেক মানে এই আয়নগুলা বেশি থাকে আর কি। এক্স্যাক্টলি, আমাদের গ্রাউন্ড ওয়াটারে তুমি মাটি যত নিচে যাবা তখন তো কিন্তু আমাদের মিনারেলের কন্টেন্ট কি বাড়তে থাকে না, আমাদের মিস। মিনারেলের কন্টেন্টটা কিন্তু অনেক বেশি থাকে, আর এগুলা সবগুলোই তো আমাদের ক্যাটায়ন অথবা ওয়ান কাইন্ড অফ মিনারেল। সো দেখবা যে আমাদের গ্রাউন্ড ওয়াটারে আমাদের হার্ডনেসটা অনেক বেশি থাকে কম্পেয়ার টু সারফেস ওয়াটার। সারফেস ওয়াটারেও থাকে বাট হার্ডনেসটা খুবই কম, কারণ এখানে আমাদের মাল্টিভ্যালেন্ট যে মেটালিক ক্যাটায়ন গুলা সেটা কোয়ান্টিটিটা কম থাকে। তাহলে ডিসকাশনে এটাও কিন্তু একটা পয়েন্ট হিসেবে তোমরা লিখতে পারো যে কোন ওয়াটারে আমাদের হার্ডনেস বেশি এন্ড কম। আচ্ছা, এন্ড তোমাদের তো এটা অলরেডি তো জানো যে আমরা হার্ডনেসটাকে ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্ট হলো আমরা রিপ্রেজেন্ট করি। আচ্ছা তোমরা একটু ওয়েট করো তো 1 সেকেন্ড।
আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম যে আমাদের হার্ডনেসটা এক্সপ্রেস করি হলো ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে, এন্ড আমরা এটা অলরেডি এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স এন্ড কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও আমরা মোটামুটি জেনেছি। এরপরে আরো কিছু ইনফরমেশন আমাদের একটু জানতে হবে, লাইক আমরা হলো টাইপটা দেখবো। এটা তোমাদের ম্যানুয়ালে দেওয়া নেই, বাট তোমরা যখন থিওরি করবা তখন হয়তো স্যার তোমাদের কভার করতে পারে, অথবা কিছু ইনফরমেটিভ ইনফরমেশনটা একটু এক্সট্রা ভাবে আমাদের জানতে হবে। তো আমাদের যে হার্ডনেসটা আছে সেটাকে আমরা দুইটা টাইপে ক্লাসিফাই করে থাকি। ফার্স্ট ক্লাসিফিকেশনটা হলো আমাদের মেটালিক আয়নের রেসপেক্টে। তো আমাদের মেইন যে কজিং যে মেটাল দুইটা আছে সেটা হলো ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম। সো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের রেসপেক্টে যদি আমরা ক্লাসিফাই করি, লাইক হয় ক্যালসিয়াম হার্ডনেস হতে পারে অর ম্যাগনেসিয়াম হার্ডনেস হতে পারে, ঠিক আছে? তো এই দুইটার কম্বিনেশনকে আমরা বলে থাকি হলো টোটাল হার্ডনেস। তাহলে টোটাল হার্ডনেস ইজ ইকুয়াল টু ক্যালসিয়াম হার্ডনেস প্লাস ম্যাগনেসিয়াম হার্ডনেস এর ভ্যালুটাকে, এন্ড এটা যদি আমরা মেটালিক আয়নের রেসপেক্টে ক্লাসিফাই করি, আর যদি অ্যানায়নের রেসপেক্টে ক্লাসিফাই করো তাহলে সেটা দাঁড়াচ্ছে হলো আমাদের কার্বনেট হার্ডনেস। এটাকে আমি ক্যালসিয়াম লিখে দিই। তো আমাদের কার্বনেট হার্ডনেস এন্ড নন কার্বনেট হার্ডনেস, এই দুটো কম্বিনেশনকে আমরা বলে থাকি হলো টোটাল হার্ডনেস। এখন ক্যালসিয়াম হার্ডনেস আর ম্যাগনেসিয়াম হার্ডনেসটা কি, আমরা অলরেডি বললাম যে আমাদের ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশনটা যদি 50 এর বেশি হয় তখন আমরা সেটাকে আনডিজায়ারেবল বলি। তো অনেক সময় তোমাদের ম্যাগনেসিয়াম হার্ডনেসের অ্যামাউন্টটা জানা প্রয়োজন পড়তে পারে। তো তুমি যদি পানিতে টোটাল হার্ডনেসটা যদি জানো এন্ড ক্যালসিয়াম হার্ডনেসের ভ্যালুটা যদি জানো, তাহলে সেখান থেকে কিন্তু ম্যাগনেসিয়াম হার্ডনেসটা বের করতে পারবা, কারণ অলরেডি আমরা দেখে আসলাম টোটাল হার্ডনেস ইজ ইকুয়াল টু ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম হার্ডনেস, এন্ড এখান থেকে যদি ক্যালসিয়ামের হার্ডনেসটা বাদ দাও তাহলে আমরা ম্যাগনেসিয়ামের হার্ডনেসটা বের করতে পারবো। এখন ম্যাগনেসিয়াম হার্ডনেসটা জানার আরেকটাও রিজন আছে, আমাদের যে হার্ড ওয়াটার আছে সেটা ট্রিটমেন্টের জন্য আমাদের একটা প্রসেস থাকে যেটাকে আমরা বলে থাকি হলো ওয়াটার সফটেনিং। এখন ওয়াটার সফটেনিং এর ক্ষেত্রে আমাদের যেটা লাগে, আমাদের লাইম লাগে এন্ড হলো সোডা অ্যাশও লেগে থাকে। এখন আমাদের লাইম এন্ড সোডা অ্যাড কতটুকু, সোডা অ্যাশটা কতটুকু লাগবে সেটা ডিপেন্ড করে হলো আমাদের ম্যাগনেসিয়াম হার্ডনেস এর উপর, ঠিক আছে? তো আমাদের ম্যাগনেসিয়াম হার্ডনেস যদি বেশি থাকে তাহলে আমরা সোডা অ্যাশ এবং লাইম দুইটাই আমাদের অ্যাড করা লাগে, আর যদি ম্যাগনেসিয়াম হার্ডনেস অ্যামাউন্টটা যদি কম থাকে তাহলে শুধু লাইমটা অ্যাড করলে আমাদের হয়ে যায় ওয়াটার সফটেনিং। তো ওয়াটার সফটেনিংটা একটা ট্রিটমেন্ট প্রসেস, যে ট্রিটমেন্ট প্রসেসে তুমি হার্ড ওয়াটারটাকে সফট ওয়াটারে কনভার্ট করতে পারো। মিস এই জায়গাটা আবার একটু বলবেন, কথা আস্তে শোনা যাচ্ছিল। আচ্ছা, আমি আবারও বলতেছি, একটু দেখো। আমাদের হার্ডনেসটাকে হলো দুইটা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করতেছি। যদি আমি ক্যাটায়নের রেসপেক্টে, মেটালিক যে আয়ন আছে সেটা রেসপেক্টে ক্লাসিফাই করি, তাহলে দাঁড়াচ্ছে হলো আমাদের ক্যালসিয়াম হার্ডনেস এন্ড ম্যাগনেসিয়াম হার্ডনেসের কম্বিনেশনকে বলা হয় হলো টোটাল হার্ডনেস। এখন আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ম্যাগনেসিয়াম হার্ডনেসের অ্যামাউন্টটা জানা প্রয়োজন পড়তে পারে, তাহলে সেটা বের করার ফর্মুলাটা কি দেখো, টোটাল হার্ডনেস থেকে যদি তুমি ক্যালসিয়াম হার্ডনেস বাদ দাও তাহলে ম্যাগনেসিয়াম হার্ডনেস পাবা, কারণ ফর্মুলা হলো এটা। আবার যদি তোমার ম্যাগনেসিয়াম হার্ডনেস জানো, টোটাল হার্ডনেস জানো, সেখান থেকে তুমি ক্যালসিয়াম হার্ডনেসটা বের করতে পারবা। এখন আমাদের ম্যাগনেসিয়াম হার্ডনেসটা কেন জানা লাগবে, আমাদের একটা ট্রিটমেন্ট প্রসেস আছে যেটাকে আমরা বলে থাকি হলো সফটেনিং। এটা তোমরা সামনে গেলে পড়বা থিওরিতে। যে ট্রিটমেন্ট প্রসেসে আমরা হার্ড ওয়াটারটাকে সফট ওয়াটারে কনভার্ট করতে পারি অথবা ট্রিটমেন্ট করতে পারি। সো ট্রিটমেন্ট করার জন্য কি আমাদের কিছু কম্পাউন্ড অ্যাড করা লাগতে পারে, তো আমরা লাইম অ্যাড করে থাকি, লাইম আর সোডা অ্যাশ। এখন ম্যাগনেসিয়াম কনসেন্ট্রেশন যদি তোমার বেশি হয় তাহলে ম্যাগনেসিয়াম হার্ডনেস কি হবে বলো তো, বেশি হবে না কম হবে? বেশি বেশি কম হবে। হবে, বেশি হবে ম্যাম। মানে কনসেন্ট্রেশন বেশি হলে তো আমাদের হার্ডনেসটা বেশি হবে, কারণ এখানে দেখো এই ফর্মুলাটাতেই দেখো, এই যে কনসেন্ট্রেশনের সাথে কি আমাদের হার্ডনেস কি প্রপোর্শনাল না? সো আমাদের কনসেন্ট্রেশন বাড়লে আমাদের হার্ডনেসটাও
বেড়ে যাবে। সো তোমার ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন যদি বেশি থাকে তাহলে আমাদের লাইম, সোডা অ্যাশ দুইটাই অ্যাড করা লাগে সফেনিং এ। আর ম্যাগনেসিয়াম কনসেন্ট্রেশন যদি কম থাকে পানিতে তাহলে আমাদের শুধু লাইম অ্যাড করলেই হয়ে যাচ্ছে। তাহলে তোমার ট্রিটমেন্টে তোমার শুধু লাইম অ্যাড করতে হবে নাকি লাইম সোডা দুইটাই অ্যাড করতে হবে, সেটার জন্য আমাদের কি জানতে হবে বলো তো? ম্যাগনেসিয়াম কনসেন্ট্রেশন। ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন জানতে হবে আর ম্যাগনেসিয়ামের হার্ডনেসটা কতটুকু সেটা আমাদের জানতে হবে। সো এটা আমরা এই ফর্মুলার মাধ্যমে জানতে পারি। ম্যাম কম হলে শুধু লাইম ইউজ করব? হ্যাঁ, কম হলে শুধু লাইম ইউজ করলে আমাদের সফেনিং হয়ে যায়। আর যদি বেশি হয় আমাদের লাইম সোডা আমরা দুইটা স্টেজে অ্যাড করে থাকি। ফার্স্ট স্টেজে লাইম অ্যাড করি, সেকেন্ড স্টেজে হলো আমরা সোডা অ্যাশটা অ্যাড করি। এটা তোমরা সামনে গেলে আরেকটু জানতে পারবা। আচ্ছা, সেকেন্ড আমাদের যে টাইপটা আছে সেটা হলো আমাদের কার্বনেট এন্ড নন কার্বনেট হার্ডনেস। এটা হলো আমাদের কার্বনেট প্রেজেন্ট থাকতে পারে পানিতে, এই যে অলরেডি দেখো আমরা কার্বনেট দেখলাম, বাইকার্বনেট আমাদের অ্যানায়ন হিসেবে অ্যাসোসিয়েট থাকতে পারে। এখন পানিতে কার্বনেট এবং বাইকার্বনেট যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা ওই হার্ডনেসটাকে বলে থাকি হলো কার্বনেট হার্ডনেস। এই যে দেখো কার্বনেট হার্ডনেসটা হলো আমাদের বাইকার্বনেট এবং কার্বনেট আয়ন যদি প্রেজেন্ট থাকে তাহলে ওই টোটাল টার্মটাকে আমরা বলে থাকি হলো কার্বনেট হার্ডনেস। আর টোটাল হার্ডনেসটা হলো আমাদের কার্বনেট হার্ডনেস এন্ড নন কার্বনেট হার্ডনেস এর কম্বিনেশন অর সামেশন। এখন তুমি যদি কার্বনেট হার্ডনেস জানো এন্ড টোটাল হার্ডনেস জানো তাহলে সেখান থেকে কি নন কার্বনেট হার্ডনেসটা কি বের করতে পারবা না? জি ম্যাম। বের করা যাবে। তাহলে দেখো নন কার্বনেট গুলো কোনটা, আমাদের সালফেট, ক্লোরাইড, নাইট্রেট, সিলিকেট, এগুলো হলো আমাদের নন কার্বনেট হার্ডনেস। আর এখানে শুধু বাইকার্বনেট দেওয়া আছে, আমাদের কার্বনেটও কিন্তু কার্বনেট হার্ডনেস এর ভিতরে ইনক্লুডেড। আচ্ছা, এখন দেখো আমি অলরেডি তোমাদের বলেছিলাম যে আমাদের অ্যালকালিনিটির সাথে কিন্তু হার্ডনেস এর একটা রিলেশন আছে। এখানে যে রিলেশনটা বোঝাচ্ছে সেটা একটু দেখো। আমাদের অ্যালকালিনিটিটা যদি টোটাল হার্ডনেস থেকে কম হয় তাহলে আমাদের কার্বনেট হার্ডনেস যেটা আছে সেটাই আমরা বলতে পারি হলো অ্যালকালিনিটি। ঠিক আছে, তাহলে একটু দেখো আমাদের যে কার্বনেট হার্ডনেস সেটাকে আমরা ডাইরেক্ট বলে দিচ্ছি অ্যালকালিনিটি। আর অ্যালকালিনিটিটা যদি টোটাল হার্ডনেস থেকে আমাদের বেশি অথবা সমান হয় তখন আমরা সেটাকে বলি হলো কার্বনেট হার্ডনেস ইজ ইকুয়াল টু টোটাল হার্ডনেস। তাহলে আমি তোমাদের একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। ধরে নাও আমাদের অ্যালকালিনিটি হলো 30 এন্ড আমাদের টোটাল হার্ডনেস হলো 300। এখন আমাকে বলো এই দুইটার ভিতর কোন ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতেছে? এটা ম্যাম সেকেন্ডটা। একটু ভালো মতো দেখো, ইস ফার্স্টেরটা। এটা হলো 1 নাম্বার ক্রাইটেরিয়া, এটা সেকেন্ড ক্রাইটেরিয়া। আমাদের এখানে কি অ্যালকালিনিটি বেশি না কম টোটাল হার্ডনেস থেকে? কম। কম। ফার্স্টেরটা। এক নাম্বারটা। হ্যাঁ, তাহলে আমাদের এই ক্রাইটেরিয়া ফলো করতেছে। এইটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের এই যে কার্বনেট এন্ড বাইকার্বনেট যে কনসেন্ট্রেশন গুলো আছে সেগুলো হলো কম। আমাদের ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যে ক্যাটায়ন গুলো আছে সেগুলো হলো বেশি। তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে আমাদের কার্বনেট হার্ডনেস ইজ ইকুয়াল টু কি অ্যালকালিনিটি। তাহলে আমাদের এখানে কার্বনেট হার্ডনেস এর ভ্যালুটা কত আসতেছে? 30। এখন কার্বনেট হার্ডনেস তুমি যদি পেয়ে যাও তাহলে নন কার্বনেট হার্ডনেস কত হবে কেউ একজন বলো? ম্যাম 270। 270 হবে কিন্তু, কারণ আমরা অলরেডি কিন্তু এখানে দেখে আসলাম যে আমার টোটাল হার্ডনেস ইজ ইকুয়াল টু কার্বনেট হার্ডনেস এন্ড নন কার্বনেট হার্ডনেস এর কম্বিনেশন। তাহলে এই জিনিসটা কি বুঝতে পারছো সবাই? জি মিস। আচ্ছা, আমি যদি সেম রিভার্স ওয়েতে বলি, আমাদের অ্যালকালিনিটিটা যদি 300 হয় এটা অ্যালকালিনিটি, আর এটা হলো টোটাল হার্ডনেস সেটা হলো আমাদের 30, তাহলে আমাদের অ্যালকালিনিটিটা বেশি। অ্যালকালিনিটিটা বেশি দ্বারা কি বোঝাচ্ছে? আমাদের কার্বনেট
এন্ড বাইকার্বনেটের কনসেন্ট্রেশনটা হলো আমাদের বেশি, আমাদের মাল্টিভ্যালেন্ট যে ক্যাটায়ন গুলা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সেটার কনসেন্ট্রেশনটা কম। তাহলে আমাদের অ্যালকালিনিটিটা বেশি হলে আমাদের কি এই ক্রাইটেরিয়ার ভিতর পড়তেছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো, আমাদের কার্বনেট হার্ডনেস এর ভ্যালুটা কোনটা হবে, কত হবে? টোটাল হার্ডনেস। তাহলে 30 হচ্ছে। তাহলে আমাদের টোটাল কার্বনেট হার্ডনেসটা 30, এন্ড এখান থেকে আমরা কিন্তু নন কার্বনেট যে হার্ডনেসটা সেটাও কিন্তু আমরা বের করে নিতে পারবো। তাহলে এটা একটু খেয়াল রাখবা যে আমাদের অ্যালকালিনিটির সাথে আমাদের হার্ডনেসের একটা রিলেশনশিপ আছে, যেখান থেকে আমরা কার্বনেট হার্ডনেস এন্ড বাইকার্বনেট হার্ডনেসটা বের করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, আমাদের কার্বনেট হার্ডনেস ইজ ইকুয়াল টু আমরা আবার কি বললাম, আমাদের বাইকার্বনেট এন্ড কার্বনেট, কার্বনেট থাকতে পারে এটা কম্বিনেশনটাকে আমরা বলি হলো কার্বনেট হার্ডনেস। এখন তোমার কোশ্চেনে যদি আমাদের বাইকার্বনেটের ভ্যালুটা যদি দেওয়া থাকে এন্ড কোশ্চেনে যদি তোমার কার্বনেটের কনসেন্ট্রেশন কত সেটা যদি বের করতে বলে, তাহলে কি বের করতে পারবো আমরা? জি মিস। কিভাবে? দেখো আমরা কার্বনেট হার্ডনেস কত 30 পেলাম, এন্ড আমাদের বাইকার্বনেটের কনসেন্ট্রেশন দেওয়া আছে, সেটাকে তুমি ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে বের করো। তাহলে বের করলে এই ভ্যালুটা থেকে 30 থেকে যদি এই বাইকার্বনেটের ভ্যালুটা যদি মাইনাস করো, তাহলে কার্বনেট যেটা আছে সেটার কনসেন্ট্রেশনটা তুমি পেয়ে যাবা, অথবা হার্ডনেসটা কত সেটা পেয়ে যাবে, এন্ড এটাকে তুমি হলো আমরা কনসেন্ট্রেশনে কনভার্ট করে নিব ইকুইভ্যালেন্ট ওয়েট দ্বারা মাল্টিপ্লাই করে এন্ড 50 দ্বারা ডিভাইড করবে। তাহলে একটু কোশ্চেনটা ভালো মতো খেয়াল করবা যে আমাদের কোন ভ্যালুটা চাচ্ছে এন্ড কোন ডাটাগুলো গিভেন দেওয়া আছে। তাহলে এইটুকু তো সবাই আমরা বুঝতে পারছি। এখানে আরেকটা জিনিস একটু বলতে দেখো, আমাদের দুইটা টার্ম আছে, একটা টেম্পোরারি হার্ডনেস। টেম্পোরারি হার্ডনেসটা হলো আমাদের যে হার্ডনেসটাকে তুমি রিমুভ করতে পারবা, লাইক ক্যালসিয়াম এর সাথে যদি আমাদের কার্বনেটটা রিঅ্যাকশন করে, এবং এটা কিন্তু টেম্পারেচার ইনক্রিমেন্ট করার পর, সো রিঅ্যাকশন করলে কি আমাদের ক্যালসিয়াম কার্বনেটে একটা সলিড ফর্মেশন হবে অথবা একটা প্রিসিপিটেট ফর্ম করবে। যেহেতু এটা সলিড ফর্মেশন হচ্ছে, তুমি এটা কিন্তু ইজিলি রিমুভ করতে পারবা। সো এই হার্ডনেসটাকে আমরা বলি হলো টেম্পোরারি হার্ডনেস, এন্ড এই হার্ডনেসটা কোন হার্ডনেস থেকে আসতেছে, আমাদের কার্বনেট হার্ডনেস থেকে আসতেছে। কারণ বাইকার্বনেটটাকে কিন্তু আমরা দেখো, এই যে বাইকার্বনেটকে আমরা বললাম যে কার্বনেট হার্ডনেস। তাহলে যেগুলা কার্বনেট হার্ডনেস আছে সেগুলোকে আমরা টেম্পোরারি হার্ডনেস বলতে পারি, কারণ এটা ক্যাটায়নের সাথে রিঅ্যাকশন করে আমাদের একটা সলিড ফর্মেশন করতেছে, যেটাকে কিনা তুমি রিমুভ করতে পারবা। এই যে দেখো, এটা কিন্তু তখনই প্রিসিপিটেট হবে যখন আমরা বয়েল করব, কারণ আমাদের হাই টেম্পারেচারে যদি তুমি বয়েল না করো তাহলে এই সলিড অ্যাকুমুলেশনটা কিন্তু হবে না। আর টেম্পোরারি হার্ডনেসটা তো যেহেতু আমরা বুঝতে পারলাম, সো আর পার্মানেন্ট হার্ডনেসটা হলো যেটা একদম আমাদের ওয়াটারে ডিজলভ আকারে থাকতেছে যে ক্যাটায়ন গুলা। তাহলে আমাদের নন কার্বনেট যে হার্ডনেস গুলা যেগুলো আছে, যেগুলা প্রডিউস করতেছে, সেগুলাকে আমরা কিন্তু পার্মানেন্ট হার্ডনেস বলতে পারি, কারণ এগুলা তুমি ইজিলি রিমুভ করতে পারবা না বয়েলিং এর মাধ্যমে, ঠিক আছে? আর টেম্পোরারি হার্ডনেসকে তুমি বয়েলিং এর মাধ্যমে রিমুভ করতে পারবা। তাহলে পার্মানেন্ট আর টেম্পোরারি হার্ডনেসটা কি বুঝতে পারছো সবাই? জি মিস। টেম্পোরারি হার্ডনেসটা কিন্তু একটু খেয়াল রেখো, আমাদের কার্বনেট হার্ডনেস কিন্তু প্রডিউস করবে, আর নন কার্বনেট হার্ডনেসটা প্রডিউস করবে হলো পার্মানেন্ট হার্ডনেস। তাহলে দেখো, এখানে সালফেট হতে পারে, ক্লোরাইড হতে পারে, নাইট্রেট হতে পারে, এই ক্যাটায়ন গুলো হলো আমাদের নন কার্বনেট হার্ডনেস প্রডিউস কজিং অ্যানয়ন। এরপরে আরেকটা টার্ম আছে যেটা হলো আমরা সিউডো হার্ডনেস বলে থাকি, এন্ড আমরা অলরেডি জেনে আসছি যে আমাদের যদি ডাইভ্যালেন্ট ক্যাটায়ন হয়ে থাকে তাহলে আমরা বলে থাকি যে এটা হার্ডনেস কজিং ক্যাটায়ন। আর ইন জেনারেল কেসে ট্রাইভ্যালেন্টও হতে পারে, লাইক অ্যালুমিনিয়াম অথবা ফেরিক। যদি সিঙ্গুলার ভ্যালেন্ট অথবা হলো ওয়ান যদি ব্যালেন্স যদি আমাদের ওয়ান হয়, সেগুলো কিন্তু আমাদের হার্ডনেস প্রডিউস করবে না। বাট তুমি দেখবা যে আমাদের সি ওয়াটার
অথবা সমুদ্রের পানিতে আমাদের সোডিয়ামের কনসেন্ট্রেশনটা কি অনেক বেশি থাকে, এন্ড সমুদ্রের পানিতে যদি তুমি সোপ ইউজ করো সেখানেও কিন্তু তোমাদের দেখা যাচ্ছে যে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ফোম অথবা লেদার ফর্মেশন হবে না। সো এটা না হওয়ার রিজনটা হলো আমাদের ওইখানে লবণটা অনেক বেশি থাকে, লাইক সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকার কারণে আমাদের সোডিয়াম ক্লোরাইড বেশি থাকে। সো অ্যাজ এ রেজাল্ট আমাদের এখানে যে হার্ডনেসটা প্রডিউস হয় সেটাকে আমরা বলে থাকি হলো সিউডো হার্ডনেস। সিউডো দ্বারা বোঝাচ্ছে হলো ফেক হার্ডনেস। এন্ড এই সিউডো হার্ডনেসটা প্রডিউস হচ্ছে হলো আমাদের ডিউ টু দ্য প্রেজেন্স অফ হাই কনসেন্ট্রেশন অফ সোডিয়াম ক্যাটায়ন। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের হার্ডনেসটা কি, এন্ড আমাদের হার্ডনেসের টাইপটাও বুঝতে পারলাম। ইভেন আমরা টেম্পোরারি, পার্মানেন্ট এন্ড সিউডো হার্ডনেসটা সম্পর্কেও আমরা বুঝতে পারছি। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি সামনের দিকে একটু প্রসিড করি। দেখো, এখন হলো আমরা মেইনলি থিওরিতে চলে আসবো যে আমরা কিভাবে এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করি। আমরা এখানে হলো টাইট্রেশন করব। টাইট্রেশন করার জন্য আমরা টাইট্রেনটা ইউজ করে থাকি সেটা হলো ইডিটিএ। ইডিটি এর ফুল ফর্মটা হলো ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, আর এটা হলো একটা সোডিয়াম সল্ট। এন্ড এই ইডিটিএ যখন তুমি স্যাম্পল ওয়াটারে অ্যাড করবা তাহলে হলো আমাদের একটা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করবে। ঠিক আছে, কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করবে। এন্ড এটা হলো আমাদের এই কমপ্লেক্স কম্পাউন্ড ফর্মেশন থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের ওয়াটারের ভিতর হার্ডনেস কজিং যে ক্যাটায়ন গুলো আছে সেগুলো অ্যাভেলেবেল। এন্ড এই যে ইডিটি আছে এটাকে বলা হলো কিলেটিং এজেন্টস। এন্ড এই এজেন্টটা হলো আমাদের ওয়ান কাইন্ড অফ একটা হেটেরোসাইক্লিক রিং ফর্ম করে, লাইক তোমরা বেনজিন দেখছো এরকম হেটেরোসাইক্লিক রিং ফর্ম করে। এন্ড এই রিং এর সাথে হলো আমাদের এই যে ক্যাটায়ন গুলো আছে এই ক্যাটায়ন গুলো হলো যে যুক্ত হয়, যেটাকে আমরা বলে থাকি হলো কমপ্লেক্স একটা কম্পাউন্ড। আচ্ছা, এন্ড এটা ফুল ফর্মটা কিন্তু ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, এটা একটু খেয়াল রেখো। আচ্ছা, যেহেতু আমরা টাইট্রেশন করব সো তোমাদের অবভিয়াসলি কি একটা ইন্ডিকেটর অ্যাড করা লাগবে। আমরা ইন্ডিকেটরটা কেন অ্যাড করি কি একজন বলো তো? পিএইচ এর চেঞ্জের জন্য ম্যাম। মানে ইন্ডিকেটর ইউজ করার রিজনটা কি? পিএইচ চেঞ্জের জন্য ইন্ডিকেটর ইউজ করা হয়? ম্যাম মিস আমরা টাইট্রেশনের আগে ওটাকে উপযোগী কিনা, মানে আমরা অ্যাকচুয়ালি টাইট্রেশন করলে কাজ হবে কিনা। পিএইচ যদি কালারলেস থাকে তাহলে টাইট্রেশন করার দরকার নাই এরকম। মানে ইন্ডিকেটরের পারপাসটা কি এটা আমি জানতে চাচ্ছি কিন্তু। মিস পিএইচ এর রেঞ্জ নির্ণয়ের জন্য। পিএইচ এর রেঞ্জ নির্ণয়ের জন্য? মানে ম্যাম আমাদের তো এক্সপেরিমেন্টের একটা এন্ড পয়েন্ট থাকে। এক্স্যাক্টলি, আমি এটাই জানতে চাচ্ছি যে আমাদের একটা এক্সপেরিমেন্টে এন্ড পয়েন্ট জানার জন্য এখানে পিএইচ এর রেঞ্জ ডিটারমাইন করার জন্য কিন্তু আমরা ইন্ডিকেটর ইউজ করি না। আমাদের এক্সপেরিমেন্টের এন্ড পয়েন্টটা ডিটারমাইন করার জন্য হলো আমরা ইন্ডিকেটরটা ইউজ করি। এটা একটু খেয়াল রাখবা। হোয়াট ইজ দ্য রিজন ফর ইউজিং ইন্ডিকেটর? ইন্ডিকেটরটা হলো আমাদের যে কোনো এক্সপেরিমেন্টের একটা এন্ড পয়েন্ট অথবা একটা টাইট্রেশনের এন্ড পয়েন্টটা হলো আমাদের এখানে ডিটারমাইন করে অথবা ইন্ডিকেট করতেছে। তো এখানে যেই আমরা ইন্ডিকেটরটা ইউজ করব সেটা হলো ইরিক্রোম ব্ল্যাক টি ডাই। এন্ড তুমি যখন ইরিক্রোম ব্ল্যাক টি ডাইটা হলো স্যাম্পল ওয়াটারে অ্যাড করবা তাহলে এগুলা ক্যাটায়নের সাথে রিঅ্যাকশন করে আমাদের ইরিক্রোম ব্ল্যাক টি কমপ্লেক্স একটা কম্পাউন্ড ফর্ম করবে। এন্ড এটার কালারটা হলো আমাদের রেড ওয়াইন। এন্ড এটার ভিতর যদি তুমি ইডিটিএ অ্যাড করো তাহলে দেখা যাচ্ছে আমাদের ইডিটিএ কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে আর ইরিক্রোম ব্ল্যাক টি আমাদের থাকতেছে। এন্ড আমাদের আলটিমেটলি ইনিশিয়ালি তুমি একটা বুলেট রিডিং নিবা এন্ড ফাইনাল একটা বুলেট রিডিং নিবা। সো ইনিশিয়াল কালারটা ছিল আমাদের রেড ওয়াইন, যখন আমাদের টাইট্রেশন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের সেটা ব্লু কালার দিবে। সো ব্লু কালার থেকে আমাদের বুঝতে পারবো যে আমাদের
টাইট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এন্ড সেখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের কতটুকু ইডিটিএ লেগেছিল আমাদের এই যে টোটাল রিঅ্যাকশনটাকে কমপ্লিট হওয়ার জন্য। আচ্ছা, এখন তুমি যদি ফার্স্টে আমাদের ইন্ডিকেটর অ্যাড করলা, অ্যাড করার পরে যদি কোনো প্রকারের রেড ওয়াইন কালার প্রডিউস না হয়, তাহলে সেখান থেকে আমরা কি বুঝতে পারি? কেউ একজন বলো তো। মিস এটা আগে এন্ড পয়েন্ট পৌঁছে আছে, যেটা টাইট্রেশন দরকার নেই। মানে এটা থেকে তুমি কি মানে একটা ডিসকাস করতে পারো অথবা কি আইডিয়া দিতে পারো? আমি ইন্ডিকেটর অ্যাড করলাম, কোনো কালার হয়নি, ব্লু কালারই আছে। ম্যাম তার মানে ম্যাগনেসিয়াম হার্ডনেস এর পরিমাণ কম। আচ্ছা, শুধু যে ম্যাগনেসিয়াম এটা না, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের পানিতে হার্ডনেস কজিং যে ক্যাটায়ন গুলো আছে সেগুলো আমাদের অ্যাভেলেবেল নেই। তার মানে আমাদের হার্ডনেস যে কজিং যে শুধু যে ম্যাগনেসিয়াম হচ্ছে এরকম না, আমাদের ক্যালসিয়াম আছে, তারপর হলো স্ট্রনসিয়াম, ফেরাস আছে, ম্যাঙ্গানিজ আছে, এগুলা কোনো কিছুই হলো আমাদের অ্যাভেলেবেল নেই। তাহলে এটা সফট ওয়াটার হিসেবে আমরা কনসিডার করতে পারি। তো আমরা ফার্স্টে যখন ইন্ডিকেটর ইউজ করব তখন আমাদের রেড ওয়াইন কালার দিবে, এন্ড আফটার টাইট্রেশন আমরা হলো ব্লু কালারটা পাবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু করতে হয়, দেখো আমরা যখন ইন্ডিকেটর দিচ্ছি, ইন্ডিকেটর দেওয়ার আগে আমাদের যে স্যাম্পল ওয়াটারটা আছে সেখানে আমাদের একটা বাফার সলিউশন অ্যাড করতে হয়। এখানে তোমাদের দেওয়া আছে এই যে বাফার সলিউশনটা। আচ্ছা, এখানে দেওয়া আছে, দেখবা যে আমরা একটা বাফার সলিউশন অ্যাড করি, এন্ড এই বাফার সলিউশনটা অ্যাড করার রিজন হলো আমাদের পিএইচটা হলো 10 এর কাছাকাছি রাখার জন্য, অর অ্যাবাউট 10 এ রাখার জন্য। এখন আমরা কেন 10 এ রাখবো? আমাদের এই যে এরকম ব্ল্যাক টি যেটা আছে সেটা আমাদের ক্যাটায়নের সাথে রিঅ্যাকশন করে একটা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করতেছে, দ্যাট মিন্স এটা রেড কালার দিচ্ছে। কিন্তু এখন পিএইচ 10 দ্বারা কি বোঝাচ্ছে আমাদের? এটা অ্যাসিডিক সলিউশন না বেস সলিউশন, কোনটা? বেস সলিউশন। বেস সলিউশন। তো আমাদের এই রিঅ্যাকশন হওয়ার জন্য আমাদের স্যাম্পল ওয়াটারটা অবভিয়াসলি বেস সলিউশন হতে হবে, আদারওয়াইজ আমাদের এই যে কমপ্লেক্স যে কম্পাউন্ডটা আছে সেটা কিন্তু ফর্ম হবে না। দেখা যাচ্ছে আমাদের রেড ওয়াইন কালারটা যে একটা স্ট্রং কালার ফর্মেশন হওয়ার কথা ছিল, একটা স্ট্রং কম্পাউন্ড কমপ্লেক্স একটা কম্পাউন্ড ফর্ম হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না, সেটা একটা উইক কম্পাউন্ডে কনভার্ট হয়ে যাচ্ছে। সো আমাদের স্ট্রং এই কমপ্লেক্স কম্পাউন্ডটাকে ক্রিয়েট করার জন্য অথবা প্রডিউস করার জন্য আমাদের সলিউশনের পিএইচটা অবভিয়াসলি পিএইচ এর ভ্যালুটা 10 এর কাছাকাছি রাখতে হবে। সো দ্যাটস আমরা একটা বাফার সলিউশন অ্যাড করে থাকি এখানে। তাহলে এখানে অনেক সময় কোশ্চেন করা হয় যে আমরা কেন বাফার সলিউশন অ্যাড করে থাকি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের এক্সপেরিমেন্টটা। আমরা এখানে তোমাদের প্রসিজারটা দেওয়া আছে, আমরা এই প্রসিজার ফলো করে করব না। আমাদের এক্সপেরিমেন্টটা যেটা ল্যাবে করব সেটা হলো হার্ডনেস টেস্ট কিট, এই যেটা দেখো HI3812 হার্ডনেস টেস্ট কিট, এটার মাধ্যমে আমরা করব, এটাতে আমরা পরে আসতেছি। সো আমরা ফার্স্টে যেটা করতাম, তোমাদের ম্যানুয়ালে কি আছে সেটা একটু দেখো। আমরা যে কোনো একটা স্যাম্পল ওয়াটার নিতাম লাইক 50 ml, এন্ড সেখানে আমরা হলো 1 ml এর বাফার সলিউশন অ্যাড করতাম। কেন অ্যাড করা হতো? আমাদের পিএইচটা 10 এর কাছাকাছি রাখার জন্য। এরপরে আমরা যেটা করতাম, আমরা ইন্ডিকেটর দিয়ে দিতাম, এটার ভিতর আবার ইন্ডিকেটর দাও, ইন্ডিকেটর দিলে আমাদের রেড ওয়াইন কালার দিবে যদি হার্ডনেস প্রেজেন্ট থাকে, আর যদি হার্ডনেস প্রেজেন্ট না থাকে তাহলে রেড ওয়াইন কালারটা কিন্তু ক্রিয়েট হবে না। এরপরে যেটা করতে হবে, আমরা একটা বুলেট নিব, বুলেটের ভিতর আমাদের ইডিটি অ্যাড করতে হবে। তার মানে এখানে বুলেট থাকবে, বুলেটের ভিতর আমরা ইডিটি অ্যাড করেছি, এন্ড এই ইডিটি আমরা হলো ইনিশিয়াল রিডিং 0 দেবো, এন্ড আস্তে আস্তে ফাইনালি একটা সার্টেন টাইমে যে দেখবা যে আমাদের কালারটা হলো ব্লুতে কনভার্ট হয়ে গেছে। সো যখন ব্লুতে কনভার্ট হয়ে যাবে তখন আমাদের বুঝতে হবে যে টাইট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা ইনিশিয়াল একটা রিডিং পেলাম, ফাইনাল একটা রিডিং পেলাম, এন্ড এই দুইটা ডিফারেন্স থেকে আমরা বলতে পারবো যে আমাদের কতটুকু ইডিটিএ লেগেছে। ঠিক আছে, এন্ড এই রেজাল্টটাকে আমরা একটা ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করি, যেটাকে বলা হয় হলো মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তোমরা অ্যাসিডিটি অ্যালকালিনিটির ক্ষেত্রেও দেখছো যে আমরা একটা ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করি।
অ্যান্ড মাল্টিপ্লাইং ফ্যাক্টরের ফর্মুলাটা হলো আমরা যেই টাইট্রেনটা ইউজ করি সেটা নর্মালিটি অ্যান্ড ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট ইন্টু 1000 ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য স্যাম্পল, অথবা কতটুকু তুমি স্যাম্পল নিয়েছো। অ্যান্ড আমাদের ল্যাব যেটা আছে ইডিটি এর নর্মালিটিটা দেখা যায় যে হলো 0.002 আমরা ইউজ করে থাকি। এই নর্মালিটির আমরা ইডিটি ইউজ করি। তাহলে নর্মালিটির ভ্যালু জানো, আর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট সেটার ভ্যালু 50, আর এটাকে যদি 1000 দ্বারা মাল্টিপ্লাই করে যদি আমাদের স্যাম্পল ওয়াটার ভলিউম দ্বারা ডিভাইড করো, যে ভ্যালুটা পাবা সেটা হলো মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এন্ড এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরকে যদি তুমি বুলেট রিডিং দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে আমাদের কতটুকু হার্ডনেস প্রেজেন্ট ছিল ওয়াটারে সেটা আমরা পাবো, এন্ড ইন রেসপেক্ট অফ ক্যালসিয়াম কার্বনেট, কারণ আমরা অলরেডি পড়ে আসছি যে আমরা ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে কিন্তু আমরা এটা মেজার করব। তাহলে এই ছিল মোটামুটি আমাদের প্রসিজারটা। আর আমরা অলরেডি জানলাম যে আমরা এই প্রসিজারে ফলো করব না, আমরা করব হলো HI হার্ডনেস টেস্ট কিট। সো এটা ডিফারেন্সটা হলো আমি জাস্ট তোমাদেরকে বলি, আমাদের এখানে ডিফারেন্সটা মেইন ডিফারেন্স থাকবে আমরা এখানে ইরিক্রোম ব্ল্যাক টি ডাইটা ইউজ করব না। আমরা এখানে দেখো ইন্ডিকেটর হিসেবে কি ইউজ করেছিলাম, ইরিক্রোম ব্ল্যাক টি ডাই। সো আমরা এখানে যেটা ইউজ করব ক্যালমাগাইট ইউজ করব। একটু দেখো আমাদের ফার্স্টে হলো যে হার্ডনেস টেস্ট কিট আছে সেখানে আমাদের কি কি থাকতেছে, একটা বাফার সলিউশন থাকবে, ক্যালমাগাইট ইন্ডিকেটর, যে ইন্ডিকেটরটা আমরা যদি স্যাম্পল ওয়াটারে অ্যাড করি আমাদের রেড ওয়াইন কালার শো করবে। এরপর হলো আমাদের ইডিটিএ সলিউশন লাগবে, ইডিটিএ সলিউশন তুমি অ্যাড করলে আস্তে আস্তে রেড ওয়াইন কালারটা ব্লুতে কনভার্ট হয়ে যাবে। আর একটা প্লাস্টিকের বিকার লাগবে, সেই বিকারটা হয় আমাদের 20 ml অথবা 50 ml এর ক্যাপাসিটির হতে পারে, এন্ড উপরে একটা ক্যাপ থাকবে। আর একটা সিরিঞ্জ লাগবে, যে সিরিঞ্জের ক্যাপাসিটিটা হলো আমাদের 1 ml। আমরা এখানে বুলেট ইউজ করব না, আমরা এখানে হলো সিরিঞ্জ দিয়ে হলো আমরা ইডিটি এটা আমাদের স্যাম্পল ওয়াটারে অ্যাড করব। এখন কেন সিরিঞ্জ ইউজ করতেছি সেটা একটু দেখো, এখানে দেখলে বুঝতে পারবা। আচ্ছা, আমাদের বুলেটের ক্ষেত্রে রিডিং যেটা থাকে এই ফিগারটা দেখলে বুঝতে পারবে। আমাদের বুলেটের ক্ষেত্রে কি থাকে, এটা ধরে নাও 1, এটা ডাইরেক্ট থাকে হলো 2, ঠিক আছে, এরপরে ডাইরেক্ট থাকে হলো 3। এখন আমাদের যে ইডিটিএটা আমরা ইউজ করতেছি আমাদের দেখা যাচ্ছে খুব কম অ্যামাউন্টে ইডিটিএ লাগবে। এখন তুমি যদি বুলেটে করতা তাহলে দেখা যাচ্ছে যে এই যে ফ্র্যাকশনাল এর ভিতরে যে ফ্র্যাকশনাল ভ্যালুটুকু সেটা কিন্তু আমরা পেতাম না। সো আমরা অ্যাকুরেসি মেইনটেইন করার জন্য আমরা একটা সিরিজ নিচ্ছি, এখানে দেখো আমাদের 1 ml এর ক্যাপাসিটি, তাহলে এটা যদি 0 হয় এটা হলো 1, এন্ড এটার ভিতরে হলো আমাদের ডেসিমেলের পরে 0.1 0.2 0.3 4 5 এরকম ভাবে আছে। আবার এটা একটু দেখো, এটা 0.9, এটা হলো 1, এটার মাঝখানে হলো আবার হলো অনেকগুলো আছে, তাহলে এটার ভ্যালুটা হলো 0.95 94 93 923 এরকম ভাবে 91 পর্যন্ত আছে, ঠিক আছে। তো দশমিকের পরে অনেক ঘর পর্যন্ত আমরা যেহেতু সিরিঞ্জে দেখতে পাচ্ছি, দ্যাটস আমরা এখানে বুলেট নিয়ে কাজ করতেছি না আমাদের অ্যাকুরেসি মেইনটেইন করার জন্য। তাহলে আমরা এখানে সিরিঞ্জটা কেন ইউজ করতেছি সেটা একটু খেয়াল রেখো, যে বুলেটে করলেও হতো বাট আমাদের যেহেতু ইডিটি এর অ্যামাউন্টটা খুব কম লাগতেছে সো দ্যাটস আমরা এখানে জাস্ট 1 ml একটা সিরিঞ্জ নিচ্ছি যাতে ইজিলি আমরা বুঝতে পারি যে আমাদের কতটুকু ইডিটি এ লেগেছে। আচ্ছা, এখানে কিছু স্পেসিফিকেশনস আছে, লাইক আমাদের যে রেঞ্জটা, যে রেঞ্জে আমরা হার্ডনেসটা বের করব সেটা হয় দুইটা রেঞ্জ আছে, লাইক 0 থেকে 300 মিলিগ্রাম পার লিটারে একটা রেঞ্জে আমরা বের করতে পারি, আর 0 থেকে 30 মিলিগ্রাম পার লিটারে একটা রেঞ্জে আমরা বের করতে পারি। এন্ড 0 থেকে যদি 300 হয় তখন আমরা ওইটাকে বলি হাই রেঞ্জ, আর যদি 0 থেকে 30 হয় তখন ওইটাকে আমরা বলি হলো লো রেঞ্জ, লো রেঞ্জের হার্ডনেস। এন্ড এখানে তোমার স্মল ইনক্রিমেন্ট দেওয়া আছে, লাইক লো রেঞ্জের ক্ষেত্রে 0.3 মিলিগ্রাম আর হাই রেঞ্জের ক্ষেত্রে 3 মিলিগ্রাম। এখন স্মল ইনক্রিমেন্ট দ্বারা যেটা বোঝাচ্ছে যে 30 প্লাস মাইনাস 0.3
300 প্লাস মাইনাস 3 মিলিগ্রাম। এখন দেখো আমাদের অ্যানালাইসিস মেথড হলো আমরা টাইট্রেশন করব, ইডিটিএ টাইট্রেশন। এন্ড এখানে আমাদের যে স্যাম্পল সাইজটা, আমাদের যেহেতু রেঞ্জ দুইটা, সো আমরা দুইটা টাইপের স্যাম্পল সাইজ নিতে পারি। যদি আমাদের হাই রেঞ্জ হয়, ধরে নাও যে তোমার স্যাম্পল ওয়াটারের হার্ডনেসটা অনেক বেশি। আচ্ছা, সো আমাদের যদি হার্ডনেসটা যদি হাই রেঞ্জের হয়, লাইক খুব বেশি যদি হার্ডনেস থাকে, তখন আমরা যতটুকু স্যাম্পল নিব, স্যাম্পল ওয়াটারটা সেটা হবে হলো 5 ml এর। ঠিক আছে? আর যদি আমাদের হার্ডনেসটা লো রেঞ্জ থাকে, তখন হলো আমরা 50 ml এর স্যাম্পল নিয়ে কাজ করব। এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের হার্ডনেস এর রেঞ্জটা হাই রেঞ্জে আছে না লো রেঞ্জে আছে, সেটা একটু আমরা সামনে গেলে বুঝতে পারবো। ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো যে আমরা কতটুকু স্যাম্পল নিয়ে কাজ করব। আর আমাদের যে বিকারটা আছে সেটা ডাইমেনশন এন্ড শিপিং আমাদের ওয়েটটা দেওয়া আছে। তো এখন দেখো আমরা যদি প্রসিজারে চলে যাই তাহলে হয়তো ম্যাম, বলো। ইনক্রিমেন্টটা আবার একটু বলবেন ম্যাম? আচ্ছা, ইনক্রিমেন্টটা কিছু না, জাস্ট আমরা প্রিসিশন মেইনটেইন করি না, যে প্লাস মাইনাস কতটুকু আমরা প্রিসিশন রাখবো সেটা। এটা জাস্ট 0.3, লাইক এটা কত আছে 0 থেকে 30.3 না, তাহলে 30 প্লাস মাইনাস 0.3 করো, তাহলে কত আসতেছে 27, 29.7 আর 30.3, এতটুকু। যদি আমাদের হার্ডনেসটা 30.1 হয়, তাহলে আমরা এটাকে ধরে নিব লো রেঞ্জ। যদি হার্ডনেসটা 20 কমও হয়, তখন আমরা এটাকে ধরে নেব লো রেঞ্জ। এটা জাস্ট প্রিসিশন বলে দিছে যে প্লাস মাইনাস কতটুকু আমরা রাখতে পারি। জি ম্যাম। ওকে। ম্যাম, হাই রেঞ্জ হলো 30 থেকে 300? না না, হাই রেঞ্জেরটাও হলো 0 থেকে 300। হাই রেঞ্জেরটাও কিন্তু 0 থেকে 300। এটা একটু কনফিউজিং। আমরা ক্লাসিফাই করতেছি 0 থেকে যদি 30 হয়, তখন ওইটাকে আমরা বলে থাকি হলো লো রেঞ্জ। আর 0 থেকে যদি 300 হয়, তখন আমরা ওইটাকে বলে থাকি হলো হাই রেঞ্জ। এখন ধরে নাও যে আমরা প্রসিজারটা আগে করি, তাহলে তোমাদের কনফিউশনটা একটু ক্লিয়ার হবে। এটা আমি তোমাদের ডিসকাস করতেছি, একটু দাঁড়াও। জি ম্যাম। প্রসেসটা আমি বলে দিই। সো ফার্স্টে যেটা করবা, যে আমরা অলরেডি জানি যে আমরা যে কোনো দুইটা স্যাম্পল নিতে পারি, হয় 5 ml এর অথবা 50 ml এর। যদি আমাদের হাই রেঞ্জ হয় তাহলে আমাদের 5 ml এর স্যাম্পল নিব, আর যদি লো রেঞ্জ হয় তখন আমাদের 50 ml এর স্যাম্পল নিতে হবে। ঠিক আছে? সো আমাদের ফার্স্টে স্যাম্পলটা নিলা, এই যে দেখো স্যাম্পল ওয়াটারটাকে এই বিকারে ঢাললাম। ঢালার পরে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে, আমাদের 5 ড্রপস এর মতো হলো বাফার সলিউশন দিতে হবে। কেন? আমাদের পিএইচটা 10 এর কাছাকাছি রাখার জন্য। আদার স্টেপ 1 এ কি আমাদের বলে দিবে যে কোনটা হাই রেঞ্জ কোনটা লো না, রেঞ্জ, এটা তারপর আমরা ওগুলো অ্যাড করব কিছুই বলেনি, স্যাম্পল? কিছুই বলেনি। আমি একটু শেষ করি, তারপর আমি তোমাদের বলতেছি। এটা একটু জাস্ট কনফিউজিং অথবা কনফ্লিক্ট লাগতে পারে, আমি আগে পুরোটা শেষ করি, দেন তোমাদের ডিসকাস করতেছি আমরা কিভাবে বুঝবো। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে স্যাম্পল ওয়াটার নিলাম, হয় আমরা 5 ml নিতে পারি অথবা 50 ml নিতে পারি। আমরা ফার্স্টে অ্যাজিউম করে নিচ্ছি যে আমাদের হাই রেঞ্জের আছে। ফার্স্টে তুমি অ্যাজিউম করে দাও যে হাই রেঞ্জ, ঠিক আছে? এখন তাহলে আমাদের কি 5 ml এর স্যাম্পল ওয়াটার নিলাম, নেওয়ার পরে এখানে হলো 5 ড্রপস এর মতো তুমি বাফার সলিউশন অ্যাড করো। অ্যাড করলে আমাদের পিএইচটা 10 এর কাছাকাছি চলে যাবে। আমাদের থার্ড স্টেপটা থাকবে হলো আমরা এখন ইন্ডিকেটর ইউজ করব। তাহলে 1 ড্রপের মতো আমরা ইন্ডিকেটর ইউজ করলাম, যেটা কিনা আমাদের রেড ওয়াইন কালার দেবে। তো রেড ওয়াইন কালার দেওয়া হয়ে গেলে আমাদের যে সিরিঞ্জটা আছে এখানে দেখো, এই যে আমাদের সিরিঞ্জ, এখানে হলো আমাদের সিরিঞ্জের রিডিং গুলা দেওয়া আছে। এন্ড এই সিরিঞ্জের ভিতর হলো আমাদের যে ইডিটি এর যে সলিউশনটা ছিল, সেই ইডিটি এর সলিউশনটা হলো আমরা ইনসার্ট করব। তো আমাদের ইনিশিয়ালি একদম 0 পর্যন্ত নিলাম। ম্যাম, হুম 5 ড্রপ বাফার সলিউশন কি ম্যাম দুইটা রেঞ্জের জন্যই নিব? হ্যাঁ, এটার জন্যও নিবা, এটার জন্যও নিবা। এখন আমরা যে কোনো একটা স্যাম্পল নিয়ে কাজ করতেছি। আপাতত তুমি 50 ml এর স্যাম্পল বাদ দাও, আমরা 5 ml এর স্যাম্পল নিয়ে কাজ করতেছি। ঠিক আছে? সো 5 ml এর স্যাম্পল এইটা, বাফার সলিউশন অ্যাড করছো 5 ড্রপস, তারপরে ইন্ডিকেটর অ্যাড করছো 1 ড্রপস, এরপর সিরিঞ্জের ভিতর তুমি ইডিটিএ ইনসার্ট করছো।
এরপরে যেটা করবা, এই যে দেখো আমাদের সিরিঞ্জটাকে যদি তুমি প্রেস করো এই বিকারের ভিতর, ড্রপ ওয়াইজ যদি প্রেস করতে থাকো, আস্তে আস্তে হলো আমাদের এই রেড ওয়াইন কালারটা ব্লু কালারে কনভার্ট হয়ে যাবে। তো ইনিশিয়াল একটা রিডিং ছিল, ফাইনাল একটা রিডিং পেলা, এই দুইটা ডিফারেন্স থেকে তুমি বুঝতে পারবা যে আমাদের কতটুকু ইডিটিএ লেগেছে। এরপরে হলো আমরা কি দেখেছিলাম, আমাদের ইডিটিএ রিডিং এর সাথে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করা লাগে। আমাদের যদি 5 ml এর স্যাম্পল নিই তাহলে আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা থাকবে হলো 300, আর যদি আমরা 50 ml এর স্যাম্পল নিই তখন আমাদের থাকতে হলো 30 ml। তাহলে এই রিডিং থেকে আমাদের যে ভ্যালুটা পাবা সেটা হলো আমাদের ডাইরেক্ট দিবে হলো টোটাল হার্ডনেস। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে ম্যাডাম আমরা বুঝবো কিভাবে যে আমরা 5 ml এর স্যাম্পল নিব, নাকি আমাদের হাই রেঞ্জের স্যাম্পল আছে, নাকি লো রেঞ্জের আমাদের হার্ডনেসটা আছে। তো ইনিশিয়ালি তুমি হলো ফার্স্টে যেটা করবা 5 ml এর স্যাম্পল নাও। 5 ml এর স্যাম্পল নেওয়ার পরে এটাতে আমরা কি অ্যাড করেছিলাম, ইন্ডিকেটর অ্যাড করেছিলাম না বাফার সলিউশনের পরে? জি মিস। আচ্ছা, তুমি যখন ইন্ডিকেটর অ্যাড করলা, অ্যাড করার পর আমাদের কালারটা কি চেঞ্জ হবে, রেড হয়ে যাবে। জি মিস। আচ্ছা, রেড তখনই হয়ে যাচ্ছে, দেখো একটা কম স্যাম্পল নিছো, কম স্যাম্পল নিচ্ছি এবং এটাকে আমরা বলতেছি হলো হাই রেঞ্জ, তার মানে আমরা ধরে নিচ্ছি 0 থেকে এই যে 300। এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের ক্যাটায়নের যে কনসেন্ট্রেশন বেশি না কম বলো তো? বেশি। ক্যাটায়নের কনসেন্ট্রেশন বেশি, দ্যাট মিন্স আমাদের ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন বেশি। সো তুমি এক ড্রপের মতো ইন্ডিকেটর দেওয়ার সাথে সাথে কিন্তু এটা রেড ওয়াইন কালার শো করে দিবে, কারণ আমাদের এই যে যে কমপ্লেক্স কম্পাউন্ডটা আছে, এই যে দেখো এই যে যে কমপ্লেক্স কম্পাউন্ডটা সেটা খুব ফাস্ট কিন্তু করে যাচ্ছে, কারণ এখানে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের আমাদের ক্যাটায়ন গুলা আছে। তো 5 ml এর স্যাম্পল নিলেও তোমার সাফিসিয়েন্ট অ্যামাউন্টে যেহেতু ক্যাটায়ন আছে, তো ইজিলি তোমার রেড ওয়াইন কালার শো করতেছে। বাট তুমি 5 ml এর স্যাম্পল নিলা বাট কোনো রেড ওয়াইন কালার শো করতেছে না, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? কনসেন্ট্রেশন কম ক্যাটায়নের, এর জন্য আমাদের আমাদের ক্যাটায়নের কনসেন্ট্রেশন কম, দ্যাটস ওয়াই আমাদের স্যাম্পল ওয়াটারটা আরো বাড়ায় নিতে হবে। তখন আমরা এটাকে নিব হলো 50 ml এর স্যাম্পল নিব। সো 5 ml এর স্যাম্পলের ভিতর যতটুকু কনসেন্ট্রেশন থাকবে, 50 ml এর স্যাম্পলের ভিতর কনসেন্ট্রেশন কি বাড়বে না কমবে বলো তো? কমবে। বাড়বে। বাড়বে না, মানে এখানে 5 ml এ যতটুকু কনসেন্ট্রেশন ছিল, আমাদের স্যাম্পলের অ্যামাউন্ট বাড়াই দিলে তো আমাদের কনসেন্ট্রেশনটা কি বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের এম এর ভ্যালু বেড়ে যাচ্ছে কিন্তু। আর এই এম এর সাথেই তো আমাদের ইন্ডিকেটরটা অ্যাড করব, তাহলে আমাদের সাফিসিয়েন্ট এম যদি থাকে তখনই না আমাদের রেড ওয়াইন কালার শো করবে, তাই না? তো এই কারণে তখন আমরা নিচ্ছি হলো 50 ml এর স্যাম্পল। তো এই কারণে আমি তোমাদের বলেছিলাম ফার্স্টে আমরা 5 ml এর স্যাম্পল নিব, নেওয়ার পরে আমরা ইন্ডিকেটর দিব, যদি আমাদের রেড ওয়াইন কালার শো করে দেয় তাহলে আমাদের বুঝতে হবে যে এটা হাই রেঞ্জে আছে, এন্ড তখন মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হবে হলো 300। বাট তুমি 5 ml স্যাম্পলের ভিতর 1 ড্রপ ইন্ডিকেটর দেওয়ার পরে কোনো রেড ওয়াইন কালার ভিজিবল হচ্ছে না, তখন বুঝতে হবে যে আমাদের এটা লো রেঞ্জের। তখন তুমি স্যাম্পলের অ্যামাউন্টটা আরেকটু বাড়াবা, বাড়ানোর পরে আমাদের যে বুলেট রিডিংটা পাবা সেটার সাথে হলো 30 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখন বুঝতে পারছো যারা কোশ্চেন করেছিল? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি আমাদের প্রসিজারটা, যে আমরা এইচআই হার্ডনেস টেস্ট কিট মেথডের মাধ্যমে আমরা কিভাবে স্যাম্পল ওয়াটারের হার্ডনেসটা ডিটারমাইন করতে পারি, এন্ড কেন আমরা সিরিঞ্জ ইউজ করতেছি সেটাও আই থিংক আমরা বুঝতে পারছি। এখন বলো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা হলো ডাইরেক্ট আমাদের ল্যাবের ভিডিওটাতে চলে যাব। আচ্ছা, তোমাদের স্ক্রিন তো দেখতে পাচ্ছ তাই না? জি মিস। আচ্ছা, এখানে দেখো আমি ফিগার গুলো একটু দেখাই। এটা হলো আমাদের সেই হার্ডনেস টেস্ট কিট বক্সটা, এন্ড এটার ভিতর হলো দেখো আমাদের এই যে
কি ছিল, একটা ইডিটিএ সলিউশন ছিল, একটা হলো আমাদের ইন্ডিকেটর ক্যালমা গাইড থাকবে, এই যে ক্যালমা গাইড, আর এটা হলো আমাদের বাফার সলিউশন, হার্ডনেস বাফার সলিউশন, আর এটা হলো সেই বিকারটা, আর এটা হলো আমাদের সেই সিরিঞ্জ যেটার ভিতর হলো আমরা ইডিটিএটা অ্যাড করব, ঠিক আছে। আর এখানে হলো তোমাদের এই ম্যানুয়ালটা দেওয়া আছে, যেটা আমি অলরেডি ডিসক্রাইব করলাম যে আমাদের কোন স্পেসিফিকেশন লাগবে, কোন স্যাম্পলটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা ল্যাবের ভিডিওটাতে চলে যাই, তাহলে বুঝতে পারবা সবাই। এখানে দেখো আমাদের নরমালি কি করতে হবে, সারফেস ওয়াটার অথবা গ্রাউন্ড ওয়াটার, যে কোনো দুইটা ওয়াটার নিয়ে আমরা হলো হার্ডনেস টেস্টটা করব। এখানে ফার্স্টে সারফেস ওয়াটারটা নিচ্ছি, এটাকে আমরা ফার্স্টে শেক করব যাতে আমাদের নিচে কোনো প্রকারের অ্যাকুমুলেশন না থাকে, অথবা ফ্লোটা যাতে ইউনিফর্ম থাকে ওয়াটারটা। ফার্স্টে বিকারটাকে আমাকে রিনসিং করে নিতে হবে উইথ স্যাম্পল ওয়াটার। আমরা সারফেস ওয়াটারটা নিব, আমরা 5 ml এর মতো সারফেস ওয়াটার নিব, এন্ড এই বিকারের ভিতর হলো এই যে দেখো এখানে রিমার্কস করা আছে যে আমরা কতটুকু, এই যে 5, 10, 25 পর্যন্ত আছে। আমরা স্টার্টে হলো 5 ml এর মতো স্যাম্পল নিব। ফার্স্টে এটাকেও আমাদের রিন্স করে নিতে হবে। ইনিশিয়ালি হলো আমাদের ডিস্টিলড ওয়াটার দিয়ে রিন্স করার পরে দেন তারপর সারফেস ওয়াটার দিয়ে রিন্স করা প্রয়োজন। এরপরে দেখো আমাদের যে সারফেস ওয়াটারটা আছে সেটাকে আমরা বিকারের ভিতরে অ্যাড করতেছি। এখানে হয়তো বোঝা যাচ্ছে না, বাট এখানে দেখো রিমার্কস করা আছে যে 10 ml, এখানে 5 ml, আর উপরে হলো 25 ml। এই যে দেখো 20 ml, এটা 25 না, 20 ml। তো এখন এই ওয়াটারটার ভিতরে হলো আমাদের কি করতে হবে, বাফার সলিউশন দিতে হবে। এই যে দেখো এখানে বাফার সলিউশনটা আছে, আমরা 5 ড্রপস এর মতো বাফার সলিউশন দিব আমাদের পিএইচটা 10 এর কাছাকাছি রাখার জন্য। আমরা 5 ড্রপস হয়ে গেলে দেন তারপরে এটাকে ভিতর হলো একটু শেক করে নিতে হবে যাতে আমাদের সলিউশনটা মিক্সটা ইউনিফর্ম থাকে। এরপর আমরা যেটা ইউজ করব, ইন্ডিকেটরটা ইউজ করব। আমরা এখানে ক্যালমা গাইড ইউজ করতেছি কিন্তু, আর ম্যানুয়ালে তোমাদের এরকম ব্ল্যাক টি ডাই দেওয়া ছিল, এটা দেখো ব্লু কালার ছিল, এটাকে আমি যখন অ্যাড করব আমাদের রেড ওয়াইন কালার কিন্তু শো করতেছে। এটা তারা কি বোঝাচ্ছে বলো তো, হার্ডনেস আমাদের অ্যাভেলেবেল আছে, আর মাল্টিভ্যালেন্ট যে মেটালিক ক্যাটায়ন গুলো আছে সেগুলো প্রেজেন্স আছে, সেটাকে আমাদের চেক করে নিতে হবে। এটাকে চেক করার পর আমাদের এখন যেটা আছে এই যে আমাদের ইডিটিএ সলিউশন, আমরা সিরিঞ্জের ভিতর হলো ইডিটিএ সলিউশনটা আমরা অ্যাড করে নিব। এটা হলো ক্যাপাসিটিটা আমাদের 1 ml কিন্তু। আমাদের সিরিঞ্জের ভিতর ইডিটি টা নিয়ে নিচ্ছি, ইনিশিয়াল রিডিং 0 থাকবে, দেন তারপর আমরা হলো প্রতি ড্রপ ওয়াইজ আমাদের যে বিকারটা আছে সেটার ভিতর হলো আমরা অ্যাড করব। স্টার্টিং এ দেখে দেখা যাচ্ছে যে তোমার ইডিটিএ বেশি লাগতে পারে, সো ফার্স্টের দিকে আমরা 2-3 ড্রপের মতো অ্যাড করব, দেন আস্তে আস্তে কিন্তু আমরা এক এক ড্রপ দিব এন্ড শেক করা শুরু করব। এন্ড এটা শেক করলে তুমি আস্তে আস্তে দেখবা যে আমাদের রেড ওয়াইন কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে আমাদের ব্লু কালারে কিন্তু কনভার্ট হয়ে যাবে। দেখো এটাকে শেক করতেছে আস্তে আস্তে, তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো একটু দেখবা যে মানে হালকা করে কিন্তু ব্লু কালার অ্যাপিয়ার হচ্ছে, বাট এটা
শেক করলে অ্যাপিয়ার হচ্ছে, আবার রেখে দিলে কিন্তু রেড ওয়াইন কালারই আছে। তার মানে বুঝতে হবে যে আমাদের আরো 2-3 ড্রপের মতো দিলেই আমাদের টাইট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো লাস্টের দিকে এসে আমাদের কিন্তু খুব কেয়ারফুলি 1 ড্রপ করে অ্যাড করতে হবে। এখানে দেখো ব্লু কালার কিন্তু হালকা ভাবে অ্যাপিয়ার হচ্ছে। এই যে কিছুটা কিন্তু ব্লু কালার চলে আসছে। এটাতে জাস্ট আরেক থেকে 2 ড্রপের মতো দিলে আমাদের ব্লু কালারটা অ্যাপিয়ার হয়ে যাবে। এটা দেখো এখন কনভার্ট হয়ে গেছে, আর একটু লাগবে এটাতে। আমরা যদি ডাইরেক্ট বুলেট দিয়ে করতাম তাহলে কিন্তু আমরা এতটা প্রিসিশন ফলো করে করতে পারতাম না, অথবা এতটা অ্যাকুরেসি কিন্তু আমাদের আসতো না। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের রেড ওয়াইন কালারটা যখন ব্লুতে কনভার্ট হয়ে গেছে, সো আমরা বুঝতে পারি যে আমাদের যে কমপ্লেক্স কম্পাউন্ডটা সেটাও ফর্মেশন হয়ে গেছে। তো আমাদের ইন পয়েন্ট আমরা পেয়ে গেছি। তো ইনিশিয়াল রিডিং 0 ছিল এন্ড ফাইনাল রিডিং কতটুকু হলো, এই দুইটা ডিফারেন্স থেকে কিন্তু তুমি বুলেট রিডিং পাবা। এন্ড এইখানে দেখো অনেকগুলা কিন্তু আমাদের দাগ কাটা আছে, তো ফ্র্যাকশনাল ভ্যালু গুলা কিন্তু আমরা পেয়ে যাবো। সেটা 0.5 এর কতটুকু নিচে আসছে অথবা কতটুকু ভ্যালু আসছে সেখান থেকে এই যে এই রিডিংটা থেকে তুমি বুঝতে পারবে। তাহলে আমরা তো মোটামুটি বুঝতে পারলাম যে তুমি ইনিশিয়াল রিডিংটা পেলা, ফাইনাল রিডিংটা পেলা, এই দুইটা ডিফারেন্সকে আমরা 300 দ্বারা যদি মাল্টিপ্লাই করে দিই আমরা টোটাল হার্ডনেসটা পেয়ে যাবো অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট, কারণ যেহেতু আমরা 5 ml এর স্যাম্পলটা ইউজ করেছি। আর যদি 5 ml এর স্যাম্পলে যদি তুমি রেড ওয়াইন কালারটা না পেতা তখন আমরা 50 ml এর স্যাম্পলটা নিয়ে হলো কাজ করতাম। তাহলে এই ছিল মোটামুটি আমাদের হার্ডনেস এক্সপেরিমেন্ট। এখন বলো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা। আমি রেকর্ডিংটা তাহলে অফ করে দিচ্ছি।